আমরা কোথায় থেকে এসেছি? আমরা আর্য কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিলাম? বর্তমানে জিনতাত্ত্বিক গবেষণা কি বলে? প্রত্নতাত্ত্বিক ও ভাষাতাত্ত্বিক প্রমাণ কি বলে? আর্যদের নিয়ে মিথ্যা তথ্য ভুল প্রমাণিত। এসকল বিষয়ের সমাধান তুলে ধরব। আর্য কারা? যারা বংশপরম্পরায় আদর্শ, ধর্ম ও কৃষ্টির দিকে চলেছে তারাই আর্য। আর্য শব্দটির অর্থ সংস্কৃত ভাষায় শ্রেষ্ঠ, অভিজাত বা উন্নত। এটি মূলত একটি সামাজিক বা সাংস্কৃতিক উপাধি ছিল, কিন্তু পরবর্তীতে এটি জাতিগত বা ভাষাগত পরিচয়ে ব্যবহৃত হতে থাকে। বৈদিক যুগে আর্য বলতে বোঝানো হতো সেই সব মানুষকে যারা বৈদিক সংস্কৃতি, ধর্ম ও ভাষার অনুসারী ছিল। ঐতিহাসিকভাবে আর্যরা ইন্দো সোভিয়েত ইউরোপীয় ভাষাভাষী এক জনগোষ্ঠী ছিল যারা ভারতীয় উপমহাদেশ এবং পারস্যে ইরান বস্তি স্থাপন করেছিল। অনার্য কারা? অনার্য মানে কোনো নির্দিষ্ট জাতি বা সম্প্রদায় নয়, বরং বৈদিক সমাজ ব্যবস্থার বাইরে থাকা বা তাদের রীতিনীতি অনুসরণ না করা মানুষদের বোঝাত। বৈদিক যুগে যারা বৈদিক ধর্ম, সংস্কৃতি ও জীবনধারা অনুসরণ করত না তারা অনার্য নামে পরিচিত ছিল। পরবর্তী সময়ে অনার্য শব্দটি অসভ্য বা অধার্মিক মানুষ বোঝানোর জন্য ব্যবহৃত হয়। আর্যদের পূর্বপুরুষ এবং আগমন। বৈজ্ঞানিক গবেষণা ও ঐতিহাসিক বিশ্লেষণ অনুসারে আর্যরা মূলত ঈশ্বরপুত্র। তারা মহাবিশ্বের অন্য গ্রহ থেকে পৃথিবী গ্রহতে এসেছে। প্রশান্ত মহাসাগরে নেমে তারপর হিমালয়ের পাদদেশে এসে সভ্যতা গড়েছিল, কারণ তারা সাগর থেকে হিমালয়ের উচ্চ স্থান দেখতে পেয়েছিল। আর্যরা এত উন্নত ছিল তারা নিজেদের রক্ত পরিশ্রুত করার জন্য অন্য অনার্যকেও সাথে নিয়ে এসেছিল। তারপরে সোভিয়েত ইউরোপে ছড়িয়ে পড়ে তার জন্য আর্যদের ইন্দো সোভিয়েত ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অংশ বলে। ভবিষ্যতে ইন্দো সোভিয়েত ইউরোপীয় জনগোষ্ঠীর অংশ বলে মনে করে। ভারত থেকে মধ্য এশিয়া দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। উদাহরণ হল আর্যরা সকালে স্নান করে। কিন্তু সোভিয়েত ইউরোপী ঠান্ডার দেশ, সেখানকার মানুষ স্বভাবত সকালে স্নান করবে না নিশ্চয়। কিন্তু সোভিয়েত ইউরোপী আর্যদের পূর্বপুরুষ সকালে স্নান করে। গোপ রাখে যা আর্যরা রাখে। আর্যদের সভ্যতা। আর্যদের সভ্যতাকে সাধারণত বৈদিক সভ্যতা বলা হয়, যা সিন্ধু সভ্যতা ভারতীয় উপমহাদেশে গড়ে ওঠে। প্রত্নতাত্ত্বিক ও ভাষাতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী সিন্ধু সভ্যতার দুটো নগর হরপ্পা ও মহেঞ্জোদারো ছিল। এটি আনুমানিক ৬৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২৬০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। আর্যদের পূর্বপুরুষ আরও আগে এই পৃথিবী গ্রহতে এসেছিল। এই সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল বেদমন্ত্র, যজ্ঞ, সামাজিক শ্রেণীবিন্যাস এবং গবাদি পশু পালন ভিত্তিক অর্থনীতি, যা বৈদিক ধর্ম ও সংস্কৃতি প্রবর্তন করেছিল। আর্যরা ছিল ইন্দো ইউরোপীয় ভাষাভাষী একটি জনগোষ্ঠী। মূল আর্যরা ইরানে, আফগানিস্তানেও অনেক বসবাস করত। এখন আর্য বৈশিষ্ট্য পালনকারী সকল হিন্দু আর্য ধারা বহন করে চলেছে। আর্যদের সময়ে মূল অঞ্চল। বৈদিক সভ্যতা প্রধানত বর্তমান ভারতের উত্তর পশ্চিম অঞ্চল এবং পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু নদীর তীরবর্তী এলাকায় গড়ে ওঠে। মূল অঞ্চলগুলো হল সপ্তসিন্ধু অঞ্চল, বর্তমান পাঞ্জাব, হরিয়ানা এবং পাকিস্তানের কিছু অংশ। গঙ্গা-যমুনা উপত্যকা পরবর্তী সময়ে বিস্তার লাভ করে। আর্যাবর্ত নামে পরিচিত উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। এই সভ্যতা পরবর্তীতে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং হিন্দু ধর্মের নামে ভিত্তি স্থাপন করে। আর্য আক্রমণ তত্ত্ব কী ছিল? আর্য আক্রমণ তত্ত্ব প্রথমে 1860-এর দশক ইউরোপীয় পণ্ডিতরা প্রস্তাব করেছিলেন, বিশেষত ম্যাক্স মুলার। আর্য আক্রমণ তত্ত্ব হল সেই ধারণা যা এই পণ্ডিতদের অভিযোগ ছিল যে আর্যরা বাইরে থেকে ভারতে এসেছিল। আর্যরা ছিল ইউরেশীয় স্টেপ অঞ্চলের, বর্তমান রাশিয়া, কাজাখস্তান, যাযাবর জাতি। 2 আর্যরা সিন্ধু সভ্যতাকে ধ্বংস করেছিল। এই তত্ত্বের মতে আর্যরা যুদ্ধ করে হরপ্পা ও মহেঞ্জোদারো শহর ধ্বংস করেছিল এবং সেখানকার স্থানীয় জনগোষ্ঠীকে পরাজিত করেছিল। 3 আর্যরা নতুন ভাষা ও ধর্ম এনেছিল। আর্যরা সংস্কৃত ভাষা ও বৈদিক ধর্ম ভারতে এনেছিল এবং স্থানীয় সংস্কৃতির ওপর আধিপত্য বিস্তার করেছিল। এর ফলে দ্রাবিড় ভাষাভাষী জনগণ দক্ষিণ ভারতে সরে যেতে বাধ্য হয়েছিল।
4. আর্যরা নতুন সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। আর্যরা ভারতে প্রবেশের পর বর্ণ ব্যবস্থা চালু করে, যেখানে পুরোহিত, ব্রাহ্মণ ও যোদ্ধারা ক্ষত্রিয় সমাজের শীর্ষে ছিল। আধুনিক গবেষণা আর্য আক্রমণ তত্ত্ব ভুল প্রমাণিত। যেখানে আর্যরা বংশপরম্পরায় আদর্শ, ধর্ম ও কৃষ্টির দিকে চলে সবাইকে নিয়ে উন্নত ও অস্তিত্ব রক্ষার কথা বলে, সেখানেই আক্রমণ তত্ত্ব খারিজ হয়। আর্য আক্রমণ তত্ত্ব উদ্দেশ্য প্রণোদিত বা অপপ্রচার ও ঈর্ষার কারণ। 1813 উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষার সাথে গ্রিক ও ল্যাটিন ভাষার মিল খুঁজে পান। তিনি ধারণা দেন যে একটি প্রাচীন জাতি ইন্দো ইউরোপীয় ছিল, যারা ভারত ও ইউরোপের ভাষা তৈরি করেছিল। 1980 এর দশক নতুন গবেষণা, প্রত্নতাত্ত্বিক গবেষণা ও জিনতত্ত্ব গবেষণা ডিএনএ বিশ্লেষণ প্রমাণ করে যে সিন্ধু সভ্যতার ধ্বংসের পেছনে আর্যদের আক্রমণের কোনো প্রমাণ নেই। বর্তমানে বিজ্ঞান, জিনতত্ত্ব এবং প্রত্নতাত্ত্বিক গবেষণার ভিত্তিতে আর্য আক্রমণ তত্ত্ব পুরোপুরি বাতিল হয়ে গেছে। বর্তমানে গবেষকরা মনে করেন, আর্যরা হঠাৎ আক্রমণ করেনি, কারণ তাদের ধর্ম, ইতিহাস, সংস্কৃতি ঘোষণা করে যে তারা ধ্বংসের বিরুদ্ধ, বরং অন্য জাতি অনার্যরা ধীরে ধীরে আর্য ভারতীয়দের সাথে মিশে গেছে। 2 সিন্ধু সভ্যতা আর্যদের কারণে ধ্বংস হয়নি, বরং জলবায়ু পরিবর্তনের কারণে ধীরে ধীরে বিলুপ্ত হয়েছে। আর সাধারণত একটি সভ্যতা হাজার হাজার বছর থাকে, দুনিয়া পরিবর্তনশীল। জিনতত্ত্ব কি বলে? জিনতাত্ত্বিক গবেষণা হাপওয়াগ্রপ দেখিয়েছে যে উত্তর ভারতের জনগোষ্ঠীর সঙ্গে ইউরোপীয় এশীয় স্টেপ অঞ্চলের জনগণের মিল আছে। তবে সিন্ধু সভ্যতার মানুষের ডিএনএ তে কোনো স্টেপ অঞ্চলের আর্যদের প্রভাব পাওয়া যায়নি, যা ভারতীয় জনগোষ্ঠীকে মূল আর্য বলা যায়। আর্যদের সংস্কৃতি। আর্যদের সংস্কৃতি ছিল মূলত গবাদি পশু পালন, কৃষিকাজ ও যোদ্ধাভিত্তিক। তাদের সমাজ ছিল গোষ্ঠীগত, যেখানে প্রধান নেতা বা রাজা ছিল, এবং সমাজ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি বর্ণে বিভক্ত হয়ে গিয়েছিল। তারা ঘোড়া ও রথ ব্যবহার করত এবং বৈদিক যুগে যজ্ঞ ও অগ্নি পূজা করত। আর্যদের ধর্ম ও ধর্মগ্রন্থ। আর্যদের ধর্ম ছিল বৈদিক হিন্দু ধর্ম, যা পরে হিন্দু ধর্মের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়। তাদের প্রধান ধর্মগ্রন্থ ছিল ঋগ্বেদ, যা 4টি বেদের মধ্যে প্রাচীনতম। অন্যান্য বেদগুলো হল যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। এছাড়া ব্রাহ্মণ, উপনিষদ ও আরণ্যক গ্রন্থগুলিও বৈদিক ধর্মের অংশ। দেবতাবাদ ও অবতারবাদ। বৈদিক আর্য যুগের পূর্বে দেবতাবাদ প্রচলিত ছিল, আর বৈদিক আর্য যুগের থেকে অবতারবাদ ধারণা এল। বৈদিক যুগের পূর্বে দেবতাবাদের দেবতারা প্রকৃতির শক্তির প্রতীক ছিলেন, যেমন ইন্দ্র, বজ্রের দেবতা, অগ্নি, আগুন, সূর্য, প্রকাশ, সোম, ঔষধি ও শক্তি ইত্যাদি। বিষ্ণু বা বিস্তার অবতারবাদ মাধ্যমে এটি বিস্তৃত হয়ে দশাবতার ধারণায় পরিণত হয়। মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ ও কল্কি। এর মূল উদ্দেশ্য ছিল ধর্ম ও সমাজ রক্ষার জন্য ঈশ্বরের প্রত্যক্ষ হস্তক্ষেপের ভাবনা। বর্তমানের জিনতত্ত্ব, জেনেটিক্স, আর্যদের সম্পর্কে কি বলে? বর্তমানে জিনতাত্ত্বিক গবেষণা আমাদের আর্যদের প্রকৃত উৎস ও অভিবাসন সম্পর্কিত নতুন ধারণা দিচ্ছে। প্রাচীন ইতিহাসে আর্য অনুপ্রবেশ বা আর্য অভিবাসন তত্ত্ব ছিল বিতর্কিত, কিন্তু আধুনিক না বিশ্লেষণ অনেক কিছু পরিষ্কার করছে। প্রধান জিনতাত্ত্বিক আবিষ্কার: ক্রোমোজোম এবং হ্যাপ্লগ্রুপ। গবেষণা বলছে ক্রোমোজোমের ও হ্যাপ্লগ্রুপ বিশেষত একসাথে ভারত, পাকিস্তান, ইরান, রাশিয়া এবং ইউরোপে পাওয়া যায়, যা প্রমাণ করে যে ভারত থেকে আর্যরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। এই হ্যাপ্লগ্রুপ ইউরেশীয় স্টেপ অঞ্চল, বর্তমান রাশিয়া, ইউক্রেন, কাজাখস্তান পাওয়া যায়। ভারতের উত্তর ও পশ্চিম অংশে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র ও হ্যাপ্লগ্রুপ বেশি পাওয়া যায়, যা আর্যদের মূল সভ্যতাকে প্রমাণ করে। আর্যরা দ্রাবিড়, মুন্ডা, কোল, ভীম প্রভৃতি জাতিকে উন্নত করে ও দ্রাবিড়, কোল, ভীম জাতি আর্যদের সাথে মিশে গিয়েছিল। আধুনিক জিনতত্ত্ব আর্য জিনতত্ত্বকে সমর্থন করে এবং প্রমাণ করে যে ভারতীয় আর্য সভ্যতায় বিভিন্ন জাতিগোষ্ঠীর সংমিশ্রণ এভাবে হয়েছে। উপসংহার: আমি একজন বিবর্তনবাদী ধর্মগুরুর কিছু কথা উপসংহার তুলে ধরব, যা মানুষের অন্তরতম কামনা হল অমৃতের অধিগমন।
তার জন্য অপরিহার্য প্রয়োজন হল জীবনভূমির বিহিত কর্ষণায় অন্তর, বাহিরের পোষণ, বর্ধনী সাত্ত্বত সম্পদ, সম্ভারের সংসৃজন, সংরক্ষণ, সম্প্রয়োগ ও সঞ্চারণার ভিতর দিয়ে অনন্ত বিবর্ধনের পথে এগিয়ে চলা। আর্যকৃষ্টির মর্মগত তাৎপর্য এই। আর্য কথাটি এসেছে রি ধাতু থেকে। রি ধাতুর মানে গতি, শুধু গতি নয়, ঊর্ধ্বমুখী গতি। আর কৃষ্টি কথাটি এসেছে কৃষ ধাতু থেকে, যার মানে কর্ষণ, প্রাপণ, আকর্ষণ, সঞ্চালন ও আধিপত্য অর্জন। তাহলেই আর্য কৃষ্টি মানে সেই কর্ষণ বা অনুশীলন যা আমাদের নিত্য সঞ্চালিত করে উন্নত প্রগতির অধিকারী করে তোলে। মানুষের সমাজ একটা অবিচ্ছিন্ন প্রবাহে বয়ে চলে। অতীতের জঠর থেকে জন্ম নেয় বর্তমান, বর্তমান উদ্ভিন্ন হয়ে ওঠে ভবিষ্যতে। কৃষ্টির তাই একটা ধারাবাহিকতা চাই, যাতে অতীতের সাধনার সুফল আত্মগত করে তারই উপর দাঁড়িয়ে বর্তমানের বাধা, বিঘ্ন, সমস্যা ও জটিলতার সুষ্ঠু সমাধানে ঋদ্ধতর আয়ুধ সমন্বিত হয়ে অনাগতের আমন্ত্রণে এগিয়ে যাওয়া যায় সম্বর্ধনী পদ বিক্ষেপে। তাই এক কথায় বলা চলে ধর্মদ অর্থাৎ সত্তা সম্বর্ধনী জীবনচর্যার সুসম্বন্ধ রীতি, পদ্ধতি, প্রণালী ও বিধান সমাহৃতি আর্যকৃষ্টি। সামগ্রিকভাবে দেখতে গেলে একটি অখণ্ড জীবন বিজ্ঞান, যা মানবের সহস্র সহস্র বৎসরের জীবন সংগ্রামের মথিত নবনিবিশেষ। এই নবনীত সুধার অক্ষয় ভাণ্ডারী হলেন বৈশিষ্ট্যপালী আপুরয়মান মহামানব, যুগে যুগে আবির্ভূত হয়ে যারা আমাদের সংকট থেকে ত্রাণ করেন আর দেখিয়ে দেন সাত্ত্বত চরণের উদাত্ত ছন্দ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরও আজ সর্ববিধ মানবীয় সমস্যা সমাধানকল্পে কতকগুলি মৌলিক সূত্র ও নীতি অনুবর্তিতার অকাট্য প্রয়োজনীয়তার উপর কার্যকারণসহ বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। সেগুলি হল অবতার, পারস্পর্যের স্বীকৃতি, যুগপুরুষোত্তরেণতি, পিতৃপুরুষ ও পিতৃকৃষ্টির প্রতি সক্রিয় শ্রদ্ধা, সহজাত সংস্কারানুপাতিক আত্মবিকাশ, বৃত্তি ও শ্রেণীবিন্যাস অর্থাৎ বর্ণাশ্রমের পরিপালন, বৈশিষ্ট্যসম্মত শ্রেয়কেন্দ্রিক শিক্ষা, সুবিবাহ, প্রতিয়মে স্থগিতি, বিধিসিদ্ধ সবর্ণ ও অনুনম বিবাহের প্রবর্তন, সুজনন, সদাচার, আত্মবিকাশনী রসবীর, সংস্কারের অনুষ্ঠান, দৈনন্দিন যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, দান, প্রতিগ্রহ, নিত্যপঞ্চ, মহায়জ্ঞ, পরিবেশের ইষ্টানুগ সেবা ও সম্বর্ধনা, অসৎ, নিরোধী পরাক্রম ইত্যাদি। শ্রী শ্রী ঠাকুর বিশদ বিশ্লেষণ সহকারে দেখিয়েছেন এইগুলির পরিপালনে কেমন করে ব্যষ্টি ও সমষ্টিগত জীবন যুগ যুগ ধরে অন্তরে বাহিরে সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে দিব্য বিবর্তনের পথে আরতর সম্বেগে এগিয়ে চলে। সাধনা ও সুজনন পরিক্রমায় উন্নতর জৈবী সংস্থিতি ও মহত্তর সহজাত সংস্কারের অধিগমন ও সংক্রমণকে বংশপরম্পরায় কেমন করে অব্যাহত ও প্রগতিপন্ন করে ধরে রাখা যায়, তার অভ্রান্ত ইঙ্গিত তার পুস্তকের পাতায় পাতায় ছড়িয়ে আছে। এই সব কিছু নিয়েই আর্যকৃষ্টি, যার অনুশীলন মনুষ্য সমাজকে সাত্ত্বত ক্রমোন্নতির পথে পরিচালিত করবেই কি করবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এই প্রসঙ্গে কুল, সংস্কৃতি, সতীত্ব, কৌলিন্য, পিতৃ, তর্পণ, কুলপঞ্জী, সংরক্ষণ, আত্মসম্ভ্রম, আভিজাত্য, গোত্রগৌরব, পঞ্চবর্হী ও সপ্তার্চি, ব্যক্তিস্বাতন্ত্র্য, বাক্য, ব্যবহার, আহার, বিহার, চাল, চলন, পরণ, পরিচ্ছদ, ভাষা, আচার, নিয়ম, যৌনজীবন, ঐতিহ্য, প্রথা, বৃদ্ধোপসেবা, প্রাচীন কীর্তি, পাণ্ডুলিপি, গুপ্তবিদ্যা ইত্যাদি সঞ্চয় ও সংরক্ষণ, গবেষণা, পিতৃভক্তি, মাতৃভক্তি, বর্ণাশ্রমের উপযোগিতা, বর্ণাশ্রম নষ্ট করার কুফল, আত্ম বিনায়ন, পরিবেশের পরিশুদ্ধি, বৈশিষ্ট্যের পোষণ, যোগ যতা আহরণ, নিষ্ঠা, আনুগত্য, কৃতিসম্বেগ, শ্রমসুখপ্রিয়তা ইত্যাদি সংশ্লিষ্ট বহু বিষয়ের উপর এক নূতন আলোকপাত করেছেন। বর্তমান সভ্যতা আজ বিশেষ করে দেখিয়ে দিচ্ছে যে বিজ্ঞানের বলে আমরা বহিঃপ্রকৃতির উপর যতই আধিপত্য লাভ করি না কেন, আমাদের অন্তঃপ্রকৃতি যদি উৎসমুখী, উন্নীত ও সুবিনায়িত না হয়, তাহলে সম্পদ ও শক্তি আমাদের কল্যাণের কারণ না হয়ে ধ্বংসের অগ্রদূত হয়ে উঠবে। চাই এই দুয়ের সঙ্গতিশীল ঈশ্বরিকলক্ষ্য বিকাশ। আর তারই গোপন চাবিকাঠিটি শ্রী শ্রী ঠাকুর আমাদের হাতে তুলে দিয়েছেন। আর্যকৃষ্টির মূল তত্ত্ব ও তথ্যের বাস্তব মূর্তির উদ্ঘাটন করে পুরাতন, প্রচ্ছন্ন ও ছিন্ন সূত্র, যা তার যুগোপযোগী নবীন আবিষ্কার, যা সার্বজনীন আবেদনে ও প্রত্যয় প্রদীপনায় প্রদীপ্ত ভাস্করের মতো অমোঘ, উজ্জ্বল। এই সাত্ত্বত বিজ্ঞান ও শাশ্বত জীবনবেদের পঠন,
পাঠন ও অনুশীলন আমাদের প্রকৃত মনুষ্যত্ব ও দেবত্ব অর্জনের সাধনায় উদগ্র ও চির উদ্যত্ত করে রাখুক। একটি কথা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।